দেখ, আজকে যেটা করবো আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিক্যান্ট ফিগার। রিং কর। সিগনিফিক্যান্ট ফিগার। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বাংলায় বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এই জিনিসটা কি? ওই এর আগের দিন আমরা দেখছিলাম যে কোনো কিছু পরিমাপ করতে গিয়ে কি আসতে পারে, ত্রুটি আসতে পারে, তো যে ভুল হয়ে যেতে পারে কোনো কিছু পরিমাপ করতে গিয়ে। ধর আমি বললাম যে কোনো একটা লেন্থ পরিমাপ করলি, কোনো একটা দণ্ডের, ধর সেই লেন্থটা পেলি 2.58 সেন্টিমিটার, এরকম কিছু একটা পেলি, ঠিক আছে? তো এর এই যে শেষ সংখ্যাটা বাদে বাকি সংখ্যাগুলোর মান কোনো পরিবর্তন হতে পারে না। শেষ সংখ্যাটার মানে পরিবর্তন হতে পারে, ঠিক আছে? মানে সবসময় কোন একটা সংখ্যার যেটা শেষ সংখ্যা সেটার মানে পরিবর্তন হতে পারে। মানে মাপতে গিয়ে আমি 2.58 পেয়েছি, মানে বলছে 2.59ও হতে পারে, ঠিক আছে? 2.57ও কোথাও হতে পারে। মানে দেখ, এই শেষ সংখ্যাটাই ত্রুটি আসতে পারে, বাকি সংখ্যাগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমাদেরকে কতটা পর্যন্তই কোনো একটা সংখ্যা লিখতে হবে, ঠিক আছে? আমাদের যখন দেখি ক্যালকুলেটারে বেরোয় অনেক মান বেড়ে, আমরা 2 ঘর বা 3 ঘর নিয়েছে, তার মানে কি যতটা পর্যন্ত সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না ততটা পর্যন্ত লিখবো। তারপরে যে সংখ্যাটার মানে চেঞ্জ আসতে পারে সেই সংখ্যাটা পর্যন্ত আমরা লিখবো, ঠিক আছে? তাহলে কোনো একটা সংখ্যা যখন আমি লিখছি তার মধ্যে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে সেটা আমাকে বার করতে হবে। সেগুলো বার করার নিয়মগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট লিখ, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একদম ফার্স্ট পয়েন্ট। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা লেখার সময় শেষ অঙ্কটি অনিশ্চিত হয়, আনসার্টেন, অনিশ্চিত, ঠিক আছে? শেষ অঙ্কটি অনিশ্চিত হয়, বাকি যে অঙ্কগুলো থাকবে, বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সব নিশ্চিত। শেষের সংখ্যাটা শুধুমাত্র আমাদের থাকবে কি, অনিশ্চিত, ঠিক আছে? তো কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারি এর মধ্যে অনিশ্চিত সংখ্যা কোনটা, তাই না? এই সংখ্যাটা দিয়ে হয়তো বললো যে এই সংখ্যাটা দিয়ে দিল, ধর দিয়ে বললে এর মধ্যে অনিশ্চিত সংখ্যা কোনটা হবে, তাহলে 8, ঠিক আছে? বাকি সংখ্যাগুলো সব নিশ্চিত হবে, শেষ অঙ্কটা অনিশ্চিত বা আনসার্টেন হবে, ওই মানটা চেঞ্জ হতে পারে। বারবার পরিমাপ যদি করি ওই শেষের মানটা চেঞ্জ আসবে, বাকি মানগুলো কিন্তু চেঞ্জ আসবে, ঠিক আছে? তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা আছে, কোন একটা সংখ্যায় কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক, সেটা বোঝার জন্য কিছু নিয়ম আছে আমাদের। সেকেন্ড পয়েন্টে লিখ, সেকেন্ড পয়েন্ট, কোন সংখ্যায় যতগুলি অশূন্য অঙ্ক থাকবে, কোন সংখ্যায় যতগুলি অশূন্য অঙ্ক থাকবে তারা প্রত্যেকেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। ঠিক আছে? কোন সংখ্যায় যতগুলো অশূন্য অঙ্ক থাকবে তারা সবাই কি হবে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখ, আমার কোন একটা সংখ্যাতে কি থাকতে হবে, 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6,
7, 8, 9, এর বেশি তার কোনো সংখ্যা থাকবে না, এগুলো রিপিট হয়ে যাবে। তাহলে আমার যতগুলো অশূন্য অঙ্ক আছে এরা সবাই কি হয়ে গেল? সিগনিফিক্যান্ট ফিগার। এস এর লিখে দিচ্ছি সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। 1 থেকে 9 পর্যন্ত অশূন্য অঙ্ক যারা আছে সবাই তাৎপর্য। তাহলে এই দিকের উপরে হয়ে গেল। পড়ে রইল আমার শূন্য। শূন্য কি হয়? শূন্যটা কখন তাৎপর্যপূর্ণ কখন নয়? শূন্যটা আমার বসতে পারে কোনো একটা সংখ্যার মাঝে থাকতে পারে, কোনো একটা সংখ্যার প্রথমে শূন্য থাকতে পারে, কোনো একটা সংখ্যার শেষে শূন্য থাকতে পারে, তাই তো? যদি মিডিলে হয় তাহলে এরা সবাই সিগনিফিক্যান্ট। কোনো একটা সংখ্যার মিডিলে যদি শূন্য থাকে তাহলে সবাই সিগনিফিক্যান্ট হবে। পরের পয়েন্ট, ঠিক আছে? কোনো সংখ্যার মাঝে শূন্য থাকলে শূন্যগুলো কি হবে? সিগনিফিক্যান্ট ফিগার হবে, মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ধরব, ঠিক আছে? যদি ফ্রন্টে হয় তাহলে নট সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট হবে না। কোনো সংখ্যার প্রথমে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলো সিগনিফিক্যান্ট হবে না, ঠিক আছে? কোন সংখ্যা যদি শেষে শূন্য থাকে, শেষে এন্ডে, তাহলে কি হবে? এন্ডে যদি শূন্য থাকে তাহলে আমাদের হবে সিগনিফিক্যান্ট, ঠিক আছে? এন্ডে যদি শূন্য থাকে শেষে একদম, তাহলে সেটা হবে সিগনিফিক্যান্ট ফিগার। দশমিকের পরে থাকে, বলছি সব। এন্ডে শূন্য থাকলে হয়ে যাবে আমাদের সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে? ধর তাহলে এন্ডে শূন্য আমি দুটো উদাহরণ দিচ্ছি। ধর একটা হচ্ছে 970 বললাম, ঠিক আছে? আর একটা বললাম যে 977.0, এরকম দুটো সংখ্যা আমি দিয়েছি। তাহলে এর কটা সিগনিফিক্যান্ট কটা সিগনিফিক্যান্ট নয়? দুটোরই কিন্তু শেষে শূন্য আছে, দুটোরই শেষে শূন্য আছে। আবার আমি বললাম যে 970 কেজি, এরকম কিছু বললাম, বাস একক দিয়ে দিয়েছি, এগুলো একক কিছু দিয়ে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা সিগনিফিক্যান্ট কোনটা সিগনিফিক্যান্ট নয়, শেষেরটা বললাম। প্রথমে থাকলে নট সিগনিফিক্যান্ট হবে, সিগনিফিক্যান্ট হবে না একদম। মাঝে থাকলে সিগনিফিক্যান্ট হবেই, এগুলো কোনো আলাদা কিছু নিয়ম নেই। শেষেরটাই কয়েকটা নিয়ম আছে, যেমন 3 রকম লিখলাম। শেষে যদি শুধু 970 আছে, কোনো দশমিক নাই, একটা দিয়েছি 977.0, একটা দশমিকের পর শূন্য আছে, আর একটা দিয়েছি 970 কেজি, ঠিক আছে? যদি একক থেকে যায়, যদি একক থেকে যায় তাহলে শূন্যটাকে সিগনিফিক্যান্ট ধরব। কোনো সংখ্যার শেষে যদি একক থাকে তাহলে শেষের শূন্যটাকে সিগনিফিক্যান্ট ধরা হবে, ওটা একটা পয়েন্ট। এটা তাহলে এর শূন্যটা সিগনিফিক্যান্ট ধরলাম, মানে কটা সিগনিফিক্যান্ট আছে? 9, 7টা এমনিতেই সিগনিফিক্যান্ট, আর শূন্যটাকেও সিগনিফিক্যান্ট ধরছি, মানে তিনটে সিগনিফিক্যান্ট, ঠিক আছে? কোনো সংখ্যার শেষে শূন্য থাকার পর যদি কোনো একক থাকে তাহলে সেই শূন্যটাকে সিগনিফিক্যান্ট হিসাবে ধরা হবে। হয়েছে? কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে এবং তারপরে যদি একক থাকে তাহলে সেই শূন্যটাকে সিগনিফিক্যান্ট হিসাবে ধরা হয়। কিন্তু এখানে গোলমালের জিনিস দেখ। আচ্ছা দেখ, তাহলে 970 কেজি এটা কিন্তু কেউ লিখতেই পারে যে 970 এত গ্রাম, আর একটা শূন্য হাজার এত গ্রাম, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত? 1, 2, 3, 4, 5, 6 নাকি? 6টি সংখ্যাটা তো একই, 970 কেজিও যা যে গ্রামটা করেছে তাকে 1000 দিয়ে গুণ করে এক। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার যদি আমার চেঞ্জ হয়ে যায় একক চেঞ্জের জন্য তাহলে তো হবে না। সিগনিফিক্যান্ট
ফিগারের শূন্যটাকে যদি পাশে একক থাকে তাহলে শূন্যটাকে আমি ধরবো সিগনিফিকেন্ট, ঠিক আছে, যার মধ্যে অনিশ্চিত অঙ্ক কোনটা, 0, ঠিক আছে, বাকি দুটো নিশ্চিত অঙ্ক, তাই তো। কিন্তু যখন এক একক থেকে অন্য এককে কনভার্ট করবো, মানে দশমিকে যখন স্থানান্তর করবো, তখন সিগনিফিকেন্ট ফিগারের কোনো চেঞ্জ হবে না, এই 6টা হবে না, এর হচ্ছে 3টেই থাকবে। আমি তাহলে বলবি যদি আমাকে গ্রাম বা কেজি দিয়ে দেয়, আমি বুঝবো কি করে যে কনভার্ট করে করেছি। ওর জন্য এগুলো লেখার নিয়ম হচ্ছে এইটাকে লিখতে হবে 9.70 ইন্টু 10⁻², লিখতেই পারি, দশমিকটা সরিয়ে এইটাকে লিখতে পারি 9.70 ইন্টু 10⁻1 2 3 4 5 5, এটা কেজি, এটা। এই 10⁻² গুলোর কোনো সিগনিফিকেন্ট ফিগারে ধরা হবে না। 10⁻² এর মাথায় যাই থাক, 10⁻² গুলো সিগনিফিকেন্ট হিসাবে ধরা হবে না। তাহলে এস সিগনিফিকেন্ট ফিগার কতটা, এটা 3টে। এস সিগনিফিকেন্ট ফিগার কটা, 3, দুজনে যা 3টে করে গেছে, ঠিক আছে। ওই জন্য লেখার নিয়ম হচ্ছে, আমরা কেন যখন ক্লাস 10-এ পড়তিস দেখবি এরকম করে না লিখে সবসময় টু দি পাওয়ার দিয়ে লিখে দেওয়া, তার কারণ কি, ওই সিগনিফিকেন্ট ফিগারে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য এইভাবে লিখতে হয়। তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার 3, এরও 3। 10⁻² এর মাথায় যদি কিছু থাকে, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাগুলো সিগনিফিকেন্ট ফিগারে আসবে না, পাওয়ার, ঠিক আছে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার শুধু এই মেন অঙ্কটা কটা হচ্ছে, তাহলে দুজনের 3টে করে হচ্ছে, বোঝা গেল। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো আমাদের, একক থাকলে সিগনিফিকেন্ট ফিগার কি হবে, ক্লিয়ার হয়ে যাবে, যে যদি কোনো সংখ্যার পাশে একক থাকে তাহলে শেষের শূন্যটাকে আমরা কি ধরবো, সিগনিফিকেন্ট ফিগারে ধরবো, ঠিক আছে, শেষের শূন্যটাকে সিগনিফিকেন্ট ফিগারে ধরবো আমরা সেখানেতে। কিন্তু এখানে যেটা একটা জিনিস দেখলাম, যে যদি আমরা এক একক থেকে অন্য এককে কনভার্ট করি, মানে আমরা দশমিকের যে স্থানান্তর হচ্ছে তার জন্য কোনো সিগনিফিকেন্ট ফিগারে চেঞ্জ হবে না। তাহলে হবে না যদি করতে হয় আমাকে, তাহলে কিভাবে আমরা লিখবো, বুঝবো কি করে যে হবে না, না তখন এইভাবে দশমিকটাকে সরিয়ে এনে লিখতে হবে, ঠিক আছে। লিখে 10⁻² মাথায় যেগুলো থাকবে ওগুলো সিগনিফিকেন্ট ফিগারে আসে না, বাকিটুকু শুধু সিগনিফিকেন্ট। দুজনের এই কথা হচ্ছে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার 3, এরও সিগনিফিকেন্ট ফিগার 3, এরও 3, ক্লিয়ার এই পয়েন্টটা। আচ্ছা, দশমিকের পর যদি শূন্য থাকে তাহলে এর সিগনিফিকেন্ট ফিগার কত, 4। এই 3টে দশমিকের পর শূন্য থাকলে তাকে আমরা সিগনিফিকেন্ট হিসাবে ধরব। যার এর অনিশ্চিত অঙ্ক কোনটা, এই শূন্যটা, শেষ অঙ্কটা সবসময় অনিশ্চিত অঙ্ক, ঠিক আছে। এর সিগনিফিকেন্ট ফিগার কত হবে, তাহলে 4টে। দুটো শূন্য থাকলে 5টা হবে। দশমিকের পর শূন্য থাকলে কি হবে, সিগনিফিকেন্ট হবে। দশমিকের পর শূন্য থাকলে সিগনিফিকেন্ট হবে বলছি ঠিকই, কিন্তু তাহলে ধর এরকম 0.0025, এর তো এই দশমিকটার পরে দুটো শূন্য, এইটা এই দুটো কি সিগনিফিকেন্ট হবে, এরা ফ্রন্টে হয়ে যাচ্ছে, ফ্রন্টে নট সিগনিফিকেন্ট। হ্যাঁ, কোন একটা শূন্য বাদে অন্য কোনো সংখ্যা আছে, তারপরে দশমিকের পর শূন্য আছে, তখন সিগনিফিকেন্ট, কিন্তু এর সিগনিফিকেন্ট হবে না দশমিকের পরে এই দুটো সংখ্যা, ঠিক আছে। এর সিগনিফিকেন্ট ফিগার কটা, শুধুমাত্র দুটো, 2 আর 5, ঠিক আছে। এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে আমার 2, ঠিক আছে। এর সিগনিফিকেন্ট ফিগার কত গেল, তাহলে 4টে। 970, এর সিগনিফিকেন্ট ফিগার কত, 3টে, ঠিক আছে। এর অনিশ্চিত অঙ্ক কোনটা, 0, বোঝা গেল। এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগারের রুল। কিছু আমরা সংখ্যা দিয়ে দেবো এখানে, দিয়ে আমাদেরকে বলতে হবে যে কোনটা কত সিগনিফিকেন্ট ফিগার, কার কত সিগনিফিকেন্ট ফিগার কত, ঠিক আছে। এখানে আর কিছু রুল আছে কয়েকটা, যেমন ধর তোকে বললো যে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ করো, দুটো সংখ্যা দিয়ে দিবে, দিয়ে বলবে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যায় যোগ করে যোগফল কত, বা দুটো সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো যে এদেরকে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যায় গুণ করে গুণফল কত হবে, ভাগ করে ভাগফল কত হবে, বিয়োগ করে বিয়োগফল কত হবে, তার জন্য কিছু নিয়ম আছে, ঠিক আছে। ধর দুটো সংখ্যা যখন গুণ ভাগ করা হচ্ছে, তার রেজাল্ট, মানে একটা উদাহরণ দিয়ে বলি, এখানে মুছে দেবো, ধর আমি এরকম একটা দিলাম 2.5 ইন্টু 3.257, এরকম দুটো সংখ্যায় গুণ করে বললো যে গুণফলটা
সিগনিফিক্যান্ট ফিগারে লিখতে হবে কত এর উত্তর। তো এই দুটো গুণ যদি আমি নর্মালি করি তো গুণফলটা কত আসবে, এই দুটো যদি গুণ করা হয় গুণফল আসছে আমার দেখ 2.5 ইন্টু 3.257 আর আসছে গুণফলটা এরকম 8.1425, কিন্তু এইটা উত্তর হবে না। একে সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে যখন আমরা গুণ করি আমরা বলি 2 ঘর নেবো না 3 ঘর নেবো, যেরকম করতাম, তো সেটা এখানে কতটা পর্যন্ত নেবো, কতটা পর্যন্ত ঠিক। বলছে যে আমাকে দেখতে হবে যে যে দুটো সংখ্যার গুণ করেছি তাদের মধ্যে কার সিগনিফিক্যান্ট ফিগার সবচেয়ে কম। এর সিগনিফিক্যান্ট ফিগার কত এই সংখ্যাটার? 2 না, দুটো আছে, এর সিগনিফিক্যান্ট ফিগার কত? 1 2 3 4, চারটে আছে। যার সিগনিফিক্যান্ট ফিগার কম, যে দুটো সংখ্যার গুণ করেছে তার মধ্যে যার সিগনিফিক্যান্ট ফিগার কম, তার যটা সিগনিফিক্যান্ট ফিগার আছে উত্তরটাও তটা সিগনিফিক্যান্ট ফিগারে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে 2 আর 4, তাহলে আমার কম তো 2, তাহলে এখানে আমি দুটো সিগনিফিক্যান্ট ফিগার রাখবো, মানে কত করবো অ্যানসারটা 8.1, দুটো সিগনিফিক্যান্ট, বাকিগুলো হবে। ঠিক আছে, তাহলে গুণ আর ভাগেরও একই। গুণ আর ভাগের কি নিয়ম হলো তাহলে? যে দুটো সংখ্যার গুণ বা ভাগ করছি, দুটো হোক তিনটে হোক, তিনটে হতে পারে, যে সংখ্যাটার সিগনিফিক্যান্ট ফিগার সবচেয়ে কম উত্তরটাও তটা সিগনিফিক্যান্ট ফিগারেরই রাখতে হবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার 8.1। হয়েছে, এবার যোগ বিয়োগ বলে ধর এইরকম দুটো সংখ্যা যোগ দিয়েছি, 23.3, 23.3 আর একটা হচ্ছে 2.45, 23.3 প্লাস 2. এর আনসার আসছে আমার 25.7। এটা কি এর আনসার হবে? যোগ বিয়োগের কি নিয়ম? যোগ বিয়োগের নিয়মে বলছে দশমিকের পর যার যটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, দশমিকের আগে না, দশমিকের পর যার যটা সংখ্যা আছে, এর দশমিকের পর কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? একটা। এর দশমিকের পর দুটো। দশমিকের আগে গুলো দেখাতে পারেন, দশমিকের পর টোটালটা দেখবো আমরা গুণ ভাগ। যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকের পর যার যটা সিগনিফিক্যান্ট ফিগার আছে তার মধ্যে যার কম আছে উত্তরটাতেও দশমিকের পর তটাই সিগনিফিক্যান্ট ফিগার রাখতে হবে। তাহলে কত হবে আমার? এইটাই একটা সিগনিফিক্যান্ট ফিগার আছে দশমিকের পর, এর দশমিকের পর দুটো আছে, কিন্তু মোট সিগনিফিক্যান্ট ফিগার এর তিনটে, এরও তিনটে। মোট সিগনিফিক্যান্ট ফিগারের তিনটে, এরও তিনটে। মোটটা দেখলে হবে না, দশমিকের পর কার কম আছে। এর আছে একটা, এর আছে দুটো। আমার উত্তর তাহলে কটা থাকবে দশমিকের পর সিগনিফিক্যান্ট ফিগার? একটা থাকবে। তো দশমিকের পর একটা মানে কত পর্যন্ত লিখবো আমি? 7 পর্যন্ত। মানে এর অ্যান্সার হয়ে যাবে 25.7। ঠিক আছে, আমাদের সিগনিফিক্যান্ট ফিগার কমপ্লিট। ঠিক আছে, এরপরে রাউন্ড অফ ফিগার চলে যাচ্ছে। রাউন্ড অফ ফিগার,
তারপর আমরা দুটোকে একসঙ্গে মিলিয়ে কয়েকটা প্রবলেম করব। ঠিক আছে, বুঝে নিয়ে এটা রাউন্ড অফ রাউন্ডিং অফ ফিগার বা আসন্ন মান নির্ণয়। রাউন্ডিং অফ ফিগার বা আসন্ন মান নির্ণয়। আসন্ন মান তো শিখেছিস আগে, তাই না? আচ্ছা, কয়েকটা উদাহরণ দিয়ে বলছি আসন্ন, তাহলে আমার বুঝতে সুবিধা। প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দিয়ে বলছি। এরকম কয়েকটা সংখ্যা আমাকে এখানে করতে বলা হলো যে 1 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, মানে দশমিকের পর আমি 1 ঘর পর্যন্ত যাব। 1 স্থান পর্যন্ত আসন্ন মান, এর কত উত্তর হবে? তাহলে এর উত্তর হবে 2.4। এটা জানিস যে কারণ তার পরেরটা কে 3 আছে, 5-এর কম আছে, 5-এর কম থাকলে আমরা কি করে দিই? বাদ দিয়ে দিই। 5-এর বেশি থাকলে কি করে দিই? 1 যোগ করে। তাহলে 2.45 এটা কত হবে? 2.4 হবে। 2.45 এটা কত হবে? না 2.5 হবে। 2.35 এটা কত হবে? বলছি 2.4। 2.47 কত আসবে? 2.5 হবে। 2.371 মানে 2.4। কি হলো দেখ, যেটা তোরা নর্মালি ছোটবেলায় শিখেছিলি যে 5-এর কম থাকলে বাদ, 5-এর বেশি হলে 1 যোগ, সেটা তো এখানে কেটে যাচ্ছে। 3 5-এর কম আছে 2.4। 2.45 একদম 5 থাকলে কি হবে সেটা শিখিস। 5-এর কম থাকলে বাদ, 5-এর বেশি থাকলে 1 যোগ। 5 যদি থাকে তখন কি হবে? 5টাকে আমরা ওর মধ্যেই ঢুকিয়ে দিতাম, আসলে কিন্তু ওটা নিয়ম নয়। 5-এর কম থাকলে বাদ, 5-এর বেশি থাকলে 1 যোগ করে বাকিটা বাদ, তাই তো? শুধু 5 থাকলে এটা শুধু 5, এরপর আর কেউ নাই। তাহলে শুধু 5 যদি হয়, তার আগে দেখতে হবে আগের সংখ্যাটা আমার জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয়, যদি ইভেন হয় তাহলে 1 যোগ হবে না। শুধু 5 যদি থাকে, তার আগের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় তাহলে 1 যোগ হবে না। ঠিক আছে, 2.4 গেল। কিন্তু দেখ এরপরই দেখ এইটাই করেছি 2.35, এটাও শুধু 5, কিন্তু তার আগের সংখ্যাটা বিজোড় সংখ্যা, তখন 1 যোগ। ঠিক আছে, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 1 যোগ হবে, আর জোড় সংখ্যা হলে 1 যোগ হবে না। তা বলি তাহলে এই যে 4টা জোড় সংখ্যা ছিল, কেন 5 হলে 1 যোগ হলো কেন? এটা শুধু 5 নাই, 5-এর পর 2 আছে। অ্যাকচুয়ালি 5-এর পর 2 মানে কি 52 ভাব, আর এটা কিছু নাই মানে এটা যদি ভাবিস এটা 50। দশমিক তো আমি শূন্য লাগাতেই পারি, এইটা 50, এটা 52। 50 মানে পুরোপুরি হাফ, 52 মানে তো ওইদিকে চলে গেল।
50-এর চেয়ে বেশি হয়ে গেল না, 5-এর চেয়ে বেশি হয়ে গেল নাকি? তখন কিন্তু আর নিয়মটা হবে, তখন 5-এর চেয়ে বেশি যেহেতু মানে কি হবে, 1 বেশি হবেই, মানে 2.4 এর জায়গায় 2.5, বুঝা যাচ্ছে না? কিন্তু এই দুটো খেয়াল রাখতে হবে, এইটা বিজোড় ছিল তারপরে শুধু 5 ছিল, 1 যোগ, জোড় ছিল শুধু 5 ছিল, 1 যোগ হবে না, ঠিক আছে? এটা তো 4-এর পর 7 আছে, 5-এর চেয়ে বেশি আছে, মানে তো 1 যোগ হবেই, তাতে জোড়ই হোক বা বিজোড়ই হোক দেখার কোনো প্রয়োজন নেই, মানে 2.4 এর জায়গায় 2.5। এটাও বিজোড় আছে তারপরে 7 আছে, মানে 5-এর চেয়ে বেশি আছে, তাই তো? 5-এর চেয়ে বেশি মানে এখানে জোড় বিজোড় দেখার আমার কোনো প্রয়োজন নেই, কি হবে 2.4, ঠিক আছে? তাহলে এইটা আমি করিনি বলে আগেরটাই বললাম না, দেখ আগের যেটা আমি যোগ করেছিলাম আমার অ্যান্সারটা কত এসেছিল, ভালো করে বল, দেখে বল কত এসেছিল অ্যান্সার, যেটা একটু যোগ করলাম আমরা সিগনিফিক্যান্ট ফিগার, কত? 25.7, পুরোটা বল, 7.5। আমি কি লিখেছিলাম, আমার দশমকে পরে 1 ঘর যেতে হবে, আমি লিখে দিলাম এটা 25.7, কিন্তু এটা পরীক্ষায় ভুল, কারণ তখন আমি সিগনিফিক্যান্ট ফিগারটা শিখিনি বলে আমি লিখলাম। কিন্তু যদি তার সঙ্গে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যা সিগনিফিক্যান্ট ফিগারের সঙ্গে যদি রাউন্ড অফ ফিগারও বলে দেয় আসন্ন মান, সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যায় আসন্ন মানের নির্ণয় করে, তখন এটা কি 7 হবে? 7-এর পর 5 আছে পুরোপুরি, মানে অ্যান্সারটা হয়ে যাবে কত? 25 পয়েন্ট, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের রাউন্ড অফ ফিগারের রুল, রাউন্ড অফ ফিগার স্যার, ঠিক আছে? তাহলে সিগনিফিক্যান্ট ফিগার শিখলাম, রাউন্ড অফ ফিগার শিখলাম, ঠিক আছে? আরেকটা শিখবো আমরা অর্ডার বা ক্রম, কোন একটা সংখ্যার অর্ডার বা ক্রম, কোন একটা সংখ্যার অর্ডার বা ক্রম, সংখ্যার ক্রম হেডিং করা যায়। বুঝিয়ে না এরকম দেখি মাঝে মাঝে, এগুলো নিটের জন্য মেনলি, কিন্তু হ্যাঁ আমি এখন যেটা পড়াচ্ছি তোদের এখন পুরো নিট বেসিসে, নিটের সিলেবাসটা বেসিসে পড়াচ্ছি, এইচএস এর সিলেবাসের ক্রমটা নেই, ছোট জিনিস। ধর একটা সংখ্যা এরকম দিয়ে দিল তো 45, দিয়ে বললে এই সংখ্যাটা ক্রম বা অর্ডার, কি করে করবো? বলছে যে যে সংখ্যাটার ক্রম বার করতে হবে সেই সংখ্যাটাকে এমন ভাবে সাজাতে হবে, এটাকে সাজাতে হবে x ইন্টু 10 টু দি পাওয়ার y ফর্মে, এরকম সাজাতে হবে, যেখানে এই yটা হবে আমার ক্রম বা অর্ডার, yটা হবে ক্রম বা অর্ডার। এখন এইটাকে সাজাতে গেলে তুই তো বলবি যে তাহলে আমি 0.45 ইন্টু 10 টু দি পাওয়ার 2 করলাম, কেউ করতে পারে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, কেউ করতে পারে 45 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এরকম যা খুশি করতে পারে নাকি? তাহলে যা খুশি করলে তো হবে না, তাহলে এর ক্রম এই সংখ্যাটা 2ও হয়ে যাবে, 1ও হয়ে যাবে, 0ও হয়ে যাবে, যা খুশি বার করে দিতে পারবো সেইভাবে হবে। বলছি এক্সটাকে তাহলে কেমন হতে হবে? যে ক্রমটা নির্ণয় করার সময় এক্সটাকে হতে হবে less than 5, less or equal to 0.5 এর থেকে বড় অথবা সমান, 5 এর চেয়ে ছোট, এই ফর্মে আমাকে আনতে হবে। তার মানে কোনটা সঠিক হচ্ছে? 4.45 তো 0.5 থেকে 5 এর মধ্যে নয়, তাই তো? তাহলে ওইটা হলো না। 4.5টা দেখ 0.5 থেকে 5 এর মধ্যে আসছে, হ্যাঁ, তার মানে এইটা আমার সঠিক। এর ক্রম তাহলে কত হয়ে গেল সংখ্যাটা? এর ক্রম হয়ে গেল আমার 1। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোন একটা সংখ্যা দিয়ে যদি তার ক্রম নির্ণয় করতে বলে, অর্ডার নির্ণয় করতে বলে, তাহলে তার অর্ডার কি করে নির্ণয় করব? সেটাকে আমি লিখবো এই ফর্মে, x * 10 টু দি পাওয়ার y, যেখানে 10 টু দি পাওয়ারের মাথায় যেটা আসবে yটা,
ওইটি হচ্ছে তার ক্রম, কিন্তু এক্সট্রাটি কেমন লিখতে হবে না 0.5 টু 5 এর মধ্যে রাখতে হবে এক্সট্রা। ঠিক আছে, তাহলে একটা আমি সংখ্যা দিচ্ছি, তোমাকে ক্রম করে বল দেখি। 530 এর ক্রম কত, এর অর্ডার কত? 2 না 2 কি করে হবে? 2 করলে তো করতে হবে কত 5.3 ইনটু 10 টু দি পাওয়ার 2 তো, হ্যাঁ 5.3 তো 5 এর বাইরে বেরিয়ে গেল, 0.5 থেকে 5 এর মধ্যে রাখতে হবে। তাহলে এটা কি করতে হবে 0.53 ইনটু 10 টু দি পাওয়ার 3। 0.53 0.53 মানে 0.5 এর চেয়ে বড়, তাই তো, ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এর অর্ডার কত হয়ে গেল 3। ঠিক আছে, এর অর্ডার হয়ে যাবে 3। এবার আমাদের নির্ণয় করতে হবে অর্ডার। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস এখন পর্যন্ত আজকে শিখলাম। কি কি শিখলাম? সিগনিফিক্যান্ট ফিগার, রাউন্ডিং অফ ফিগার, আর হচ্ছে অর্ডার। ঠিক আছে, এই তিনটেতে কিছু প্রবলেম আগে আমরা করব। নিটের প্রবলেম কিছু দিচ্ছি আমি। আচ্ছা, ফার্স্ট একটা প্রবলেম দিচ্ছিলে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিবেচনা করলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিবেচনা করলে দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই 9.99 মিটার মাইনাস 9.99 মিটার মাইনাস 0.0099 মিটার 0.0099 মিটার সমান কত হবে বার করতে বলেছে। এর মান কত হবে? অপশন দেওয়া আছে আমাকে, এর অপশন দেওয়া আছে, অপশন এ তে আছে আমার 9.9 মিটার, অপশন বি তে আছে 9.9801 মিটার, অপশন সি তে আছে 9.98 মিটার, অপশন ডি তে আছে 9.990 মিটার। এই চারটি অপশন আছে, তো বার করে বলো যে কত হবে। 9.9। আচ্ছা, টোটাল বিয়োগটা কত আসছে আগে বল। 9.9801 বিয়োগফলটা আসছে 9.9801 মিটার নাকি? তো আমাকে কি করতে হবে, যে যোগ বিয়োগের ক্ষেত্রে কি নিয়ম, দশমিকের পর যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম আছে তটাই রাখতে হবে। আমার তাহলে কটা রাখতে হবে? এই দশমিকের পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? এই দশমিকের পর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দুটো, চারটে নয় কিন্তু, ওগুলো শূন্য হলো দশমিকের আগে, দুটো। এরও দশমিকের পর দুটোই আছে, তাহলে কোনো চাপ নেই, আমার দুটোই রাখতে হবে, তাই তো? তো দুটো যদি রাখতে হয় আমাকে এতটা পর্যন্ত যেতে হবে নাকি? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 9.98 মিটার। দেখ আর অসুবিধা আছে। পরের প্রবলেম, একটি চোঙের ব্যাস ও উচ্চতা, একটি চোঙের ব্যাস ও উচ্চতা
মিটার স্কেলে মাপলে তাদের মান যথাক্রমে $12.6 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার গুলো দেওয়া আছে 12.6 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার ও 34.2 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। কি কি দেওয়া আছে? প্রথমেরটা হচ্ছে ব্যাস, পরেরটা উচ্চতা। হচ্ছে উপযুক্ত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এর আয়তন কত হবে? উপযুক্ত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এর আয়তন কত হবে? উপযুক্ত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এর আয়তন কত? সেটা কর, টাইম দিলাম। হয়েছে? 0.01 কত হয়েছে? এটা আমাদের কি ছিল? আরটা না? আচ্ছা, টি ডায়ামিটার ছিল, আর এটা এইচ ছিল। প্রবলেমটা কিসের আয়তন বলেছিল? চোঙের। তাহলে দেখ, চোঙের আয়তনের সূত্র কি আমাদের? ভি সমান পাই, এখানে আর তো নেই আমার, আর মানে d/2 তার হোল স্কয়ার ইনটু এইচ। তাহলে ভি সমান পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এইচ। এখান থেকে ভিটা কত বের হচ্ছে বল? এটা ক্যালকুলেশনটা করে আমাকে ভিটা কত বল। দেখ, এখানে যখন ডি বসাবি, এই পার্টগুলো কি আমরা এররে করে নিয়েছি, এই পার্টগুলো হচ্ছে আমাদের এরর, তাই তো? এই পার্টটা ধরবো না, কিন্তু ডি মানে এইটা, এইচ মানে এই পার্টটা শুধু ধরে কত আসছে বল। ডি এর জায়গায় এটা বসা 12.6, এইচ এর জায়গায় 34.2 বসিয়ে কত বেরিয়েছে আমাকে বল। ক্যালকুলেশনটা কর, ক্যালকুলেটরটা এনে বসা। হ্যাঁ, পয়েন্ট দেখবে মানে 9/5 তো একদম তো 1/63 প্লাস পাই ইনটু ডি স্কয়ার মানে 12.6 স্কয়ার ইনটু 34.2 বাই 1.4 আসছে আমার এরকম 4264.39। হয়েছে? ভিটা আমার এরকম আসছে। এখন আমাকে যখন আয়তন লিখতে হবে, তখন তো ভি প্লাস মাইনাস অফ ডেল ভি আর লিখতে হবে, মানে ত্রুটিটাও তো বার করতে হবে।
নাকি? শুধু তো আমার ভিটা বেরোলো, ডেল ভিটা মানে এখানে কত বসাবো ত্রুটিটা সেটা তো আমি এখনো পাইনি। তাহলে ওইটা কিভাবে ক্যালকুলেশন করবো, ওটা ক্যালকুলেশন আগের দিন আমরা শিখে নিয়েছি। তো এখান থেকে এটা যদি ইকুয়েশন ভাঙি আমি বল কি হবে, ডেল ভি বাই ভি সমান পাই, আর ফোর তো কনস্ট্যান্ট থাকছে না, 2 ইন্টু ডেল ডি বাই ডি প্লাস ডেল এইচ বাই এইচ। এটা সূত্র আমাদের নাকি? পাই বাই ফোর তো ওটা তো একটা কনস্ট্যান্ট আছে, ওর তো কোনো ত্রুটি নেই, পাই বাই ফোরটা উঠে গেল, ডি স্কোয়ার মানে 2 ইন্টু ডেল ডি বাই ডি, আর এইচটা হচ্ছে ডেল এইচ বাই এইচ। তাহলে সমান 2 ইন্টু ডেল ডি কত আমার, ডেল ডি হচ্ছে 0.1, 0.1 বাই ডি কত 12.6, 12.6 প্লাস ডেল এইচ কত, ওটাও 0.1, এটা ডেল এইচ, তাই তো? আর এইচটা কত 34.2 নাকি? ডেল ভি বাই ভি সমান আমার বেরোচ্ছে এটা। তাহলে ডেল ভি সমান এইটা ইনটু ভি, ভিটা দিয়ে তুলে দিচ্ছি। তাহলে ডেল ভি সমান, আচ্ছা তো বোর্ডটা কেটে যাচ্ছে, কেটে যাবে পরের লাইনটা দেখে। আচ্ছা ডেল ভিটা কোথায় করলাম আমি, এখানে করছি। তাহলে ডেল ভি সমান এই পুরোটা ইনটু ভি, তো ভিটা নিচে আছে এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 ইন্টু 0.1 মানে একদম 0.2 করে দিচ্ছি আমি উপরটা, 2 ইন্টু 0.1 মানে 0.2 বাই 12.6 প্লাস 0.1 বাই 34.2 হোল ইন্টু কি ভি। ডেল ভি সমান 0.2 বাই 12.6 প্লাস 0.1 বাই 34.2 হোল ইন্টু ভিটার মান কত, ভিটার মান তো আমি বার করে নিয়েছি এইটা নাকি, মানে 4264.39। এটা ক্যালকুলেশন করে দেখতে হবে আমার ডেল ভিটা কত আসছে। ডেল ভি 0.2 by 12.6 plus 0.1 by 34.2 in 4264.39 আসছে আমার এরকম 80.1577 এরকম। ঠিক আছে? তাহলে এইখানটাকে আমি এবারে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় যখন লিখব, আমার ভি প্লাস মাইনাস অফ ডেল ভি আকারে যখন লিখব, ভিটা কত বসবে, ভিটা এত 4264, ঠিক আছে? 4264 প্লাস মাইনাস ডেল ভিটা কত লিখব 80, এইটি হচ্ছে আমার অ্যান্সার। 4264 প্লাস মাইনাস 80। এটা হয়ে গেল। আর এককটা লিখে যাবে কি, যেহেতু এগুলো একক দিয়ে আসলো আয়তন, তো তাহলে আয়তন একক কি হয়ে যাবে, সেমি কিউব। ঠিক আছে? আর একটা দুটো প্রবলেম দিই, দেবো তো, পারবি তো?
লেখ 6.75 into 10 to the power 3 সেমি 6.75 into 10 to the power 3 সেমি ও Six point 75 into 10 to the power 3 সেমি ও 4.52 into 10 to the power 2 সেমি রাশি দুটি যোগফল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় নির্ণয় করো। রাশি দুটির যোগফল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় নির্ণয় করো। রাশি দুটি যোগফল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় নির্ণয় করো। পারবি না করতে হবে? আচ্ছা দেখ, এই জিনিসটা এটা 10 টু দি পাওয়ার 2 আছে আর এটা 10 টু দি পাওয়ার 3 আছে। এই দুটো পাওয়ারটা যদি সেম থাকতো তাহলে আমি এইগুলোই যোগ করে দিতে পারতাম। তো আমি এইটাকে কি করছি দেখ, 67.5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 সেমি করতে পারি। হ্যাঁ, তার জন্য তো আমার তোর সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। এর সিগনিফিকেন্ট নাম্বার কত ছিল? 3 ছিল, এটা তো 3ই আছে। 10 টু দি পাওয়ার তো ধরা হয় না নাকি? সিগনিফিকেন্ট নাম্বার চেঞ্জ কিছু হয়, তাহলে এটা 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল, আর এটা যেটা ছিল আমার 4.52 ইনটু 10 টু দি পাওয়ার 2 সে যদি যোগ করি আমার আসছে 2 5 5 10 0 আর হলো 1 1 4 5, তাহলে 72.02 ইনটু 10 টু দি পাওয়ার 2 সেমি আসবে যোগ করলে, এটা আসবে। কিন্তু আমি লিখবো কতটা? যোগের নিয়ম কি? যোগের নিয়ম কি? যে দুটো সংখ্যা যোগ করছি যার দশমিকের পরে কম সংখ্যা থাকবে ততটা। তাহলে আমার দশমিকের পরে কম সংখ্যা কোনটাই আছে? এইটাই আছে, একটা আছে, দুটো আছে, তাহলে আমাকে একটা পর্যন্ত লিখতে হবে। একটা পর্যন্ত লেখা মানে আমার অ্যানসারটা হবে 72.0 ইনটু 10 টু দি পাওয়ার 2 সেমি। এটা হলো আমার অ্যানসার। ঠিক আছে? এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করো যে কোন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মান কমে, মানে ধর দুটো সংখ্যা যোগ করলি, বিয়োগ করলি, গুণ করলি, ভাগ করলি, 4 রকম তো করা যেতে পারে অপারেশন। তো তার মধ্যে হচ্ছে কোন ক্ষেত্রে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যার মান কমে যেতে পারে। তার গুণ ভাগে তো কমবে না, গুণ ভাগে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যার মান কমবে। ও তো মোট অঙ্কটা দেখতে হয়, দেখে যার কম থাকে সেটা করতে হবে। তাহলে কি যার কম সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যা আছে গুণ ভাগের ক্ষেত্রে সেটাই তো উত্তর লিখতে হয়। তার থেকে আর কমতে পারছে না। কমতে কোথায় পারে না, যেগুলো দশমিকের পরেরগুলো দেখি, মোটটা দেখি না আমরা, দশমিকের পরেরগুলো দেখি, দেখে কি করি যে যার সব থেকে দশমিকের পরে কম সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যা আছে সেটাই উত্তর লিখি। কিন্তু যোগ করলে তার আগের সংখ্যাগুলো তো বেড়ে যাবে, মোট তার সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যা তো কমবে না। যোগ যখন করছি সামনের মতো বাড়বে নাকি? ভালো করে বুঝে দেয়, দুটো সংখ্যা যখন যোগ করছি, যোগ করে যে সংখ্যাটা বেরোচ্ছে সেটা সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যাটা কখনো কমবে না,
কারণ দশমিকের পরে যার কম সেটা পর্যন্ত আমি লিখছি, কিন্তু দশমিকের আগেরগুলো তো বেড়ে যাচ্ছে। তাহলে দশমিকের আগেরগুলো কমলে একমাত্র সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যার মান কমে যেতে পারে। দশমিকের আগেরগুলো কখন কমবে? বিয়োগের ক্ষেত্রে। এটা পয়েন্ট করে রাখা, এটা বিরাট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে কোন ক্ষেত্রে সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যার মান কমে যেতে পারে? বিয়োগের ক্ষেত্রে। হয়েছে লেখা? পরের প্রবলেম বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.234 মিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.234 মিটার, প্রস্থ 1.05 মিটার। প্রস্থ 1.05 মিটার। দৈর্ঘ্যটা যদি আমি এ দিয়ে দেখি, দৈর্ঘ্যটা আমার বলেছে কত? 4.234 মিটার। প্রস্থটা বলেছে 1.05 মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? তাহলে ক্ষেত্রফল এরিয়া যদি আমি এ দিয়ে লিখি, তাহলে এ ইনটু বি মানে গুণ হচ্ছে, তার মানে গুণের নিয়ম লাগাবো এখানে, তাই তো? তো গুণ মানে কত? 4.234 ইনটু 1.05 আসছে, আর এটা মিটার স্কোয়ার হবে এরিয়া যেহেতু। কত আসছে আমার গুণফলটা? 4.234 ইনটু 1.05 আসছে 4.4457 মিটার স্কয়ার। কিন্তু আমি কতটা পর্যন্ত লিখব? গুণের নিয়ম কি? গুণের নিয়ম কি? যে সংখ্যাটার গুণের নিয়ম টোটালটা কম। এর টোটাল সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যা 3, সিগনিফিক্যান্ট ফিগার এর সিগনিফিক্যান্ট ফিগার 4, তাহলে আমাকে 3 পর্যন্ত লিখতে হবে, 3টে সিগনিফিক্যান্ট ফিগার রাখতে হবে। তাহলে 3টে রাখলে কত হবে? 4.44। ঠিক আছে, 3টে রাখলে উত্তর কত হবে আমার? 4.44। ঠিক আছে, 4.44। কিন্তু ঠিক লিখলাম কি? এখন আমরা রাউন্ড অফ শিখে গেছি, ভালো করে ভাব। 4.44 হবে না 4.45 হবে? এতটা পর্যন্ত আমি লিখছি, তারপর শুধু 5 থাকলে, যেহেতু 4 ছিল আমার এক যোগ হতো না, কিন্তু 5 এর পর তো 7 আসে, মানে 5 এর চেয়ে বড় আছে, তো 5 এর চেয়ে বড় মানে এক যোগ হবে, মানে হবে কত? 4.45 মিটার স্কয়ার। ঠিক আছে, 4.45 মিটার স্কয়ার। বোঝা গেল কিনা? হয়েছে? যাও পরের প্রবলেম। হ্যাঁ, পরের যেটা বলেছে, থ্রি পয়েন্ট 10 প্লাস 4.60 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এই সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? সংখ্যাটা লিখ। এই সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? এই সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত?
এই সংখ্যাটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? আচ্ছা, 10 টু দি পাওয়ার তো হয় না, এটা তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে পড়ে না। এখানে কত আছে? 3, এখানে কত আছে? 3, মানে 3 প্লাস 3 মানে 6 নাকি? না না, এই ভুলটি করবো, ওর জন্য এই প্রবলেম দিয়েছে। কত হবে? 3ই হবে, কারণ এই দুটো যোগ করলে আমার যে রেজাল্টটা বেরোবে, হ্যাঁ, সেটা তো 3টাই হবে। হ্যাঁ, আর যোগের সময় কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেড়ে যাবে না, মানে এই দুটো যোগ করলে আসলে যেটা আমার বেরোবে সংখ্যাটা কত? 7.70 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাই তো? এটা মানে তো এটা, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3 না, কারণ দশমিকের পর যার কম আছে, দশমিকের পর এরও দুটো আছে, আমি দশমিক পর দুটো পর্যন্ত রাখবো, তাই তো? তাই 7.70 হচ্ছে, মানে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে আমার, তাই তো? 3, উত্তর কত হবে? 3, 6টা নয় কিন্তু, ঠিক আছে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। তো এই ধরনের প্রবলেম করবে এখানে, ঠিক আছে? আমাদের চ্যাপ্টারটার নাম ছিল ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, আমরা এখন সব কিসে আসছে? সব মেজারমেন্টের পাঠে করছি, মানে ইউনিটটি আমি ঢুকি নিই, ঠিক আছে? এগুলো সব মেজারমেন্ট করতে গিয়ে আমার কি কি ভুল আসতে পারে, যখন মাপবো তখন কতটা পর্যন্ত লিখবো, সেই ব্যাপারগুলো হচ্ছে, তাই তো? তো এখন মেজারমেন্ট করাও শিখিনি, মেজারমেন্টে ভুল শিখে নিলাম, কিন্তু মেজারমেন্ট করা শিখিনি। পরের দিন পড়াবো আমরা যে মেজারমেন্ট করবো কি করে, কোন একটা ধর লেন্থ মাপবো, কিভাবে মাপবো। আমাদের সিলেবাসে 3টে জিনিস আছে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, তার কি করে মেজারমেন্ট করতে হয় শিখতে হবে, স্ক্রু গেজ, আর হচ্ছে আমাদের স্ফেরোমিটার। 3টে আছে, 3টে মেজারমেন্ট করার যন্ত্রগুলো আমরা শিখব। স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, আর হচ্ছে স্ফেরোমিটার। আজকে যন্ত্রগুলো একটু করে দেখিয়ে দিই, তো এগুলো কি করে মাপতে হয় সেটা আমরা পরের দিন শিখব। স্যার বলছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দশমিকের কত যত খুশি হতে পারে তাহলে মানে 7.7000000 যত খুশি হতে পারে। তো তুই মাপতে গিয়ে ততটাই তো লিখবি যতটা পর্যন্ত ঠিক মান এসছে, তোর ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারবি না। শেষ সংখ্যাটা মানে যে সংখ্যাটাতে চেঞ্জ আসছে মাপতে গিয়ে, ঠিক আছে? মানে এরকম ব্যাপারটা ধর যে ধর কোনো কিছু একটা লেন্থ মাপতে গিয়ে তোর আসছে 93.31, 93.27, 93.34, 93.32, এরকম একটা মান আসছে। তুই এগুলো গড় করে যখন লিখতে যাবি ট্রু ভ্যালু, তখন কতটা পর্যন্ত লিখবি? তোকে খেয়াল রাখতে হবে যে যে সংখ্যাগুলোই চেঞ্জ আসছে এইগুলো দেখ সব ফিক্সড, এগুলো সব সার্টেন ভ্যালু। আনসার্টেন আসছে কোথায়? এইগুলো আনসার্টেন আমি বেশি লিখতে পারবো না, একটা পর্যন্ত লিখতে পারবো। তাহলে এইটা যোগ করে গড় করে, আমি গড় করছি না, গড় করে ধর আমি বলছি সাপোজ এসছে তোর 93.31, সাপোজ এসছে, তখন আমি এর অ্যান্সার লিখবো 93.3, কারণ এর আনসার্টেন ফার্স্ট ঘরটাতেও আছে, সেকেন্ড ঘরটাতেও আছে, ঠিক আছে? তখন আমি শুধু ফার্স্ট ঘরটা একটা আনসার লিখবো, এটা বাদ দিয়ে দিতে হবে। কিন্তু ধরো এইটা নেই, এইরকম মানে সেখানে দেখ সার্টেন ভ্যালু কতটা, এতটা পর্যন্ত সার্টেন, 3 দশমিকের পর 3 পর্যন্ত সার্টেন, হ্যাঁ? তখন এর গড় যদি এটা আছে, তখন আমি কিন্তু 3.1 পর্যন্ত লিখবো, কারণ এটা হচ্ছে আমার সার্টেন ভ্যালু আর এটা হচ্ছে আনসার্টেন। ইচ্ছা মতো আমি বাড়িতে দিতে পারবো না, যে মানটা আছে তার মধ্যে কতটা লিখবো সেটা আমার এখানে বোঝা, ঠিক আছে? যে সার্টেন ভ্যালু নিতে হবে আর একটা আনসার্টেন পর্যন্ত নেবো, নিয়ে যটা সংখ্যা হবে সেটা হচ্ছে আমার সার্থকপূর্ণ অঙ্ক সংখ্যা। তো এগুলো যখন 7.7টা সার্টেন ভ্যালু আর 0টা আনসার্টেন, কোনটা? ওই যে ওইটা উপরটাই। হ্যাঁ, এটা 0টা আনসার্টেন, শেষটা আনসার্টেন, ঠিক আছে? দেখ এইটা হচ্ছে আমাদের স্ফেরোমিটার, এই যন্ত্রটা এখন দেখি, ঠিক আছে? এইটার সাহায্যে আমরা কি মাপি?
না রেডিয়াস অফ কার্ভেচার মাপা যায়। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার মানে ধর একটা তোর টোটাল একটা গোলক, সেখান থেকে তোকে কেটে একটুখানি বাটির মতো একটা অংশ দিয়ে দিচ্ছি, দিয়ে বললাম যে এই রেডিয়াস কত, পুরোটা তো নেই, তাই রেডিয়াস মাপবি করে, এই যন্ত্রটার সাহায্যে ও রেডিয়াস বার করতে যাবে যে ও রেডিয়াস কতটা। ঠিক আছে, এটার নাম হচ্ছে স্ফেরোমিটার। এর সাহায্যে মাপা যায় রেডিয়াস অফ কার্ভেচার। কিভাবে মাপা যায় তার প্রসেস শিখতে হবে, ক্যালকুলেশন আছে প্রচুর। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স, এই যন্ত্রটা। ঠিক আছে, এর সাহায্যে মাপা যায় লেন্থ। ঠিক আছে, কিসের কিসের লেন্থ মাপতে হবে? এর সাহায্যে উচ্চতা মাপা যায়, গভীরতা মাপা যায়, ব্যাস মাপা যায়। ঠিক আছে, তিনটে জিনিস মাপা যায়, উচ্চতা, গভীরতা, ব্যাস। ঠিক আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স। কিভাবে মাপা যায় সেগুলো আমরা পরের দিন শিখব, ক্যালকুলেশন আছে শিখতে হবে। ঠিক আছে, দেখবি বইতে, বই কেনা হলে দেখবি বইতে ছবি দেওয়া আছে যন্ত্রগুলো। এইটা হচ্ছে আমাদের স্ক্রু গেজ। ঠিক আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে স্ক্রু গেজ। ঠিক আছে, এর সাহায্যে আমরা লেন্থই মাপবো, মানে ডায়ামিটারই মাপতে পারবো, কিন্তু আরো ক্ষুদ্র। মানে তোরা যে স্কেলের সাহায্যে যে লেন্থ মেপেছিলি এতদিন পর্যন্ত, সেটাই মিনিমাম কতটা মাপতে পারতিস? সর্বনিম্ন কতটা মাপা যেতে পারে? 1 মিলিমিটার পর্যন্ত। 1 সেন্টিমিটারকে 10 ভাগের 1 ভাগ করা যেত, 1 মিলিমিটার পর্যন্ত মাপা যেত। ঠিক আছে, এইটা মানে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপতে পারতিস ওই স্কেলটা। এইটার সাহায্যে মাপা যাবে 1 সেন্টিমিটারের 1000 ভাগের 1 ভাগ। 1 সেন্টিমিটারটাকে যদি 1000টা টুকরো করি, যতটা একটা ছোট ছোট অংশ আছে সেইটুকু লেন্থ পর্যন্ত এইটার সাহায্যে মাপতে পারবো। ঠিক আছে, আর যেটা এর আগে দেখালাম আমরা স্লাইড ক্যালিপার্স, ওইটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। 1 সেন্টিমিটারকে যদি আমি 100টা ভাগ করি, তার 1 ভাগ পর্যন্ত। নর্মাল স্কেলে ছিল 10 ভাগের 1 ভাগ, স্লাইড ক্যালিপার্সে 100 ভাগের 1 ভাগ, স্ক্রু গেজে 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এই মাপাগুলো আমরা পরের দিন শিখব। তাহলে আমাদের মেজারমেন্টের এই মাপাগুলো শেখা হলে মেজারমেন্ট পার্টটা শেষ। যে মেজারমেন্ট কি করে করবো আমরা লেন্থ, সেই লেন্থটা মেজারমেন্ট করতে গিয়ে আমাদের কি আসবে? ভুল আসবে, ত্রুটি আসবে, এরর আসবে। সেই এরর গুলো কতটা আসছে তার ক্যালকুলেশন কিভাবে করবো সেটা দেখলাম, এরর ক্যালকুলেশন। ঠিক আছে, আর এরর ক্যালকুলেশন করার পর যে মানগুলো আমাদের বেরোবে, কতটা পর্যন্ত আমরা লিখবো, কতটা পর্যন্ত লিখবো না, কতটা বাদ দিয়ে দেবো, সেইগুলোর জন্য আমরা কি দেখলাম? সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ড অফ ফিগার, এগুলো দেখলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো হয়ে গেলে আমাদের মেজারমেন্ট সারা, তারপর আমরা ঢুকবো ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, আজকে এতটাই থাক। এটুকুর মধ্যে কার কোনো প্রবলেম আছে? বুঝতে পারিস নি এমন কোনো জায়গা আছে? নেই তো?